স্বাগত জানাচ্ছি দেশ বিদেশের সব সংবাদ নিয়ে বিশেষ আয়োজন সংবাদ সমগ্রে। সাথে আছি আফসানা শাহ। কাঠুরে সেজে অস্ত্র পাচারের সময় বান্দরবানের নাইখংছড়ি গহীন পাহাড় থেকে অস্ত্রসহ 4 রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। শুক্রবার ভোরে র্যাব এই অভিযান চালায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অস্ত্র মিয়ানমার থেকে এনে ক্যাম্পে সরবরাহ করতে চেয়েছিল সন্ত্রাসীরা। কামরুল ইসলাম মিন্টু রিপোর্ট, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। র্যাবের কাছে তথ্য ছিল একটি সন্ত্রাসী দল অবস্থান করছে পাহাড়ে। বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হয় অভিযান। বান্দরবানের নাইখংছড়ির পাহাড়ে মেলে সে দলের সন্ধান। র্যাব জানায়, অভিযানের সময় 2 জন ব্যক্তিকে লাকড়ি নিয়ে পাহাড় থেকে নামতে দেখা হয়। সন্দেহ হলে তাদের থামিয়ে চলে তল্লাশি। এই সময় তাদের কাছ থেকে 2টি অস্ত্র জব্দ করা হয়। এরপর তাদের নিয়েই পুরো পাহাড় ঘিরে চালানো হয় অভিযান। এরপর আটক হয় আরও 2 জন। পরে তাদের কাছে থাকা লাকড়ির বোঝা থেকে বের করে আনা হয় একটি বিদেশি এবং 7টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ গোলা বারুদ ও ম্যাগজিন। কাঠুরিয়া সেজে অস্ত্র পাচারের উদ্দেশ্যে পাহাড়ে অস্ত্রগুলো মজুদ রাখা হয় বলে ধারণা র্যাবের। 4 জন ব্যক্তি, সন্দেহভাজন ব্যক্তিকে আমরা আইডেন্টিফাই করি। এর মধ্যে 2 জন ছিল খালি হাতে এবং 2 জনের কাঁধে জ্বালানি কাঠের বোঝা ছিল। তো অকস্মাৎ তারা র্যাবকে দেখে পালিয়ে যেতে যখন উদ্যত হয়, তখন আমাদের সন্দেহ আরো দৃঢ় হয় এবং তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে হাতে নাতে ধরে ফেলতে সক্ষম হই। অধিনায়ক আরও জানান, তাদের ধারণায় এই অস্ত্র মিয়ানমার থেকে এনে ক্যাম্পে সরবরাহ করে সন্ত্রাসীরা। পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্যই তারা এই অভিনব পন্থায় অস্ত্রগুলো পরিবহন করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে আমরা হয়তো আরো জানতে সক্ষম হব। নাইখংছড়ির পাহাড়ি এলাকার রোহিঙ্গা সন্ত্রাসীদের কারণে অতিষ্ঠ এলাকার বাসিন্দা। তারা জানান, চুরি, ছিনতাই আর ডাকাতি সহ সব অপরাধী জড়িত ছিল সন্ত্রাসীরা। এখান থেকে ওরা অস্ত্র পাচার করে, ইয়াবা পাচার করে। রোহিঙ্গাদের জন্য আমরা এখানে খুবই কষ্ট আছি। আমরা ক্যাম্প থেকে আসে আর যের মধ্যে যে রোহিঙ্গাগুলো আছে, এরা জন্য এখানে সমস্যা হচ্ছে। সব ইয়াবা অস্ত্র এরাই করছে সব। যেখানে তারা কাছে এরা বলছে সব এই রোহিঙ্গা। যা বেশি দিন কিছু হইলে দলপত গলায় মারি ফেলা। আটক 4 জন মোহাম্মদ নূর, নাজিমুল্লাহ, আমানুল্লাহ ও খায়রুল আমিন উখের কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন ব্লকের অস্থায়ী বাসিন্দা। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মা, মেয়ে সহ 3 জন নিহত হয়েছে। সকাল 7টার দিকে মধুপুর কাইতকাই এলাকায় এই ঘটনা ঘটে। মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, মধুপুরগামী পিকআপ ভ্যানটির সাথে জামালপুরগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু ও তার মা সহ 3 জন নিহত হন। নিহতরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মেরুনচর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শারমিন বেগম, তার মেয়ে 3 বছরের সোহাগী এবং শেরপুরের শ্রীবর্দী উপজেলার বাসিন্দা রাসেল মিয়া। দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা। রাজধানীর গ্রিন রোডের আরএস টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সকাল 10:30টার সময় 14 তলা ভবনের 5ম তলায় আগুন লাগে। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ক্যাম্পাস ছিল ওই তলায়। বিশ্ববিদ্যালয়ের একটি স্টোর রুম থেকেই এই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কিভাবে লেগেছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ভবনটির 9 তলা পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। বাকি তলাগুলোতে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হোস্টেল রয়েছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, এর আগেও সেখানে 2 বার আগুন লেগেছিল। এছাড়া ভবনে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই বলেও জানান তিনি। আজকে সকাল থেকেই বন্ধ ঘোষণা করছে, লাইনের কাজ হচ্ছে। কারেন্ট থাকলে তো আরো ক্ষতি বেশি হতো। বিদ্যুৎ ছিল না আজকে এই ভবনের। সিঁড়িটা মেন ফটকটা খুলে দেওয়া হয়েছিল, তোরা এদিক দিয়ে সব নেমে গেছে। আর ওই ভিতর দিয়ে যে সিঁড়ি, লিফটের গোড়া দিয়ে যে সিঁড়ি ছিল, ওদিক দিয়ে মোটামুটি অন্ধকার ছিল। আমরা মোবাইলে লাইট জ্বালা সবাইকে সহযোগিতা করছি নামার জন্য। আল্লাহর রহমতে মেয়েদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ নির্বাচনের প্রধান 2 মেয়র প্রার্থী। ছুটির দিনে নির্বাচনী প্রচারে নেমে এসব অভিযোগ জানান তারা। সকাল 10টায় নগরীর 11 নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। সব অপপ্রচারকে ভিত্তিহীন দাবি করে নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদ জানান সাবেক এই মেয়র। বলেন, এলাকার সব নেতাকর্মী তাকে সমর্থন করছেন এবং জনগণ তার পাশে আছে, তাই এবারও নৌকার জয় নিশ্চিত।
এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুর আলমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। অন্যদিকে আজ ২৬ এবং ২৭ নম্বর ওয়ার্ডে প্রচার চালান স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম। এ সময় তিনি নৌকার প্রার্থীর অভিযোগকে মিথ্যা দাবি করে তার বিরুদ্ধে পাল্টা একই অভিযোগ জানান। চ্যালেঞ্জ তো আছে, প্রতিদিনই তো নতুন নতুন করে ভোটারদের চাহিদা বাড়ছে। যে এলাকায় যাচ্ছি সে এলাকার লোকজন নতুন নতুন ডিমান্ড দিচ্ছে, সেগুলিকে ফুলফিল করা। আর নির্বাচনী চ্যালেঞ্জ আমি মনে করি যত রটে তত বটে না। নারায়ণগঞ্জের যে ধারাবাহিকতা সুষ্ঠু রাজনীতির, এখানে অনেক কিছু বলা হয়, অনেক প্রপাগান্ডা চালানো হয়, অনেক মিথ্যা অপপ্রচার চালানো হয়, কিন্তু আপনার ওই রাত শেষে দিনের বেলা সব ভোট সুন্দর হয়, সুষ্ঠু হয়, উৎসব মুখর পরিবেশ হয়। আমি আশা করি এখানেও তাই হবে। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ডিএনসিসি হাসপাতালে গড়ে প্রতিদিন ভর্তি হচ্ছে ৮ থেকে ১০ জন রোগী। সংক্রমণ যখন বাড়ছে তখনও ৮টি আইসিইউ বেড অলস পড়ে আছে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে। ডাক্তার ও নার্স সংকট এখনও কাটেনি। হাবিব রহমানের রিপোর্ট। করোনা তৃতীয় ঢেউয়ের মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশ। প্রতিদিনই বাড়ছে রোগী শনাক্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে সংক্রমণের হার। ৩ মাসেরও বেশি সময় পর সংক্রমণের সংখ্যা আবারও ছাড়ালো হাজারের ঘর, আর হার দাঁড়ালো ৫% কাছাকাছি। রোগী বাড়ার সংখ্যা যে হারে বাড়ছে তার প্রমাণ মিলছে হাসপাতালেও। গেল কয়েকদিন ধরেই ডিএনসিসি হাসপাতালে গড়ে ভর্তি হচ্ছে ১০ জন। আপাতত সমস্যা না হলেও রোগীর সংখ্যা বাড়লে চিকিৎসক সংকটে পড়বে ২১২টি আইসিইউ বেডের এই হাসপাতালটি। ২১২ আইসিইউর জন্য দরকার ১৮০ জন চিকিৎসক, ৩৫০ জন মেডিকেল অফিসার আর ৬০০ জন নার্স। এত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আছে কিনা জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন সংকট আছে, তবে রোগী বাড়লে সামলে নেবেন তারা। আমাদের যদি এরকম কখন প্রয়োজন হয়, যখন পেশেন্ট বাড়বে, রিকোয়ারমেন্ট বাড়ে, আমরা আশা করছি তারা আমাদের সহযোগিতা করবেন এবং তখন আমরা এটা যথেষ্ট মোকাবেলা করতে পারবো। অ্যাভারেজ পেশেন্টের সংখ্যা বাড়ছে আগে থেকে, কিন্তু যেভাবে আক্রান্ত হচ্ছে সেই তুলনায় বাড়ছে না। করোনা সংক্রমণ বাড়লেও নগরবাসী নির্বিকার। ফুটপাত থেকে শপিং মল সর্বত্রই উপচে পড়া ভিড়। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, মাস্কের ব্যবহার নেই বললেই চলে। আল্লাহ তুমি করোনা উদ্ধার করে দাও। আমি নিজেই ভয় পেতেছি, রাস্তায় বেরোলে অনেক লোকই মাস্ক পরে না। যাদের টাকা আছে, পয়সা আছে, ওদেরকে করোনা ধরে বা ওরা অনেক ধরনের বিপদে হয়। এদিকে করোনা সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী, তারপরও 2 বছর ধরে পড়ে আছে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের 8টি আইসিইউ বেড। ব্যবহার না হবার ফলে কোটি টাকা খরচ করে তৈরি করা এই আইসিইউ ইউনিটটি অকেজো হয়ে পড়তে পারে। দুর্ভাগ্য ঢাকা নগরবাসীর। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করে একটি আইসিইউ বেডের কারণে যখন তার প্রিয় মানুষকে বাঁচাতে পারছে না, তখন অলসভাবে পড়ে আছে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে 8টি আইসিইউ বেড। 2 বছর ধরে সেটি চালু করতে পারেনি, খরা যুক্তি হিসাবে দেখানো হয় জনবলের সংকট। তাই দীর্ঘদিন ধরে এই হাসপাতালে চালু করা যাচ্ছে না আইসিইউ সেবা। হাবিব রহমান, ৭১, ঢাকা। করোনা সংক্রমণ কিছুটা বাড়লেও এখনই বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান, বরং বাড়ানো হয়েছে ক্লাসের সংখ্যা। তবে করোনার তৃতীয় ঢেউ শুরু হলে শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলা হবে না বলে ৭১কে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সংক্রমণ বাড়লেও সব ক্লাস বন্ধ না করে কম সংক্রমিত এলাকায় সরাসরি ক্লাস চালু রাখার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। শারমিন নীরা রিপোর্ট। নতুন বছরের গোড়া থেকে প্রতিদিনই দেশে করোনা সংক্রমণ বাড়ছে। এমন বাস্তবতায় 12 বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের 1 ডোজ টিকা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। নতুন বছরের ক্লাসের দিন না বাড়লেও সংখ্যা বেড়েছে, অর্থাৎ বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে শিক্ষার্থীরা। শুক্রবার শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি ৭১কে ক্লাসের সংখ্যা বাড়ানোর কারণ ব্যাখ্যা করলেন। এই জানুয়ারি ভাবছিলাম যে আমরা কিছুদিন একটু বেশি ক্লাস করিয়ে তারপরে স্বাভাবিকের কাছাকাছি যেতে চেষ্টা করব, আর মার্চের অবস্থাটা দেখে তারপরে আমরা আশা করছিলাম হয়তো পুরোপুরি ক্লাসে ফেরত যেতে পারবো। এখন যে অবস্থাটা হয়েছে, এখন সংক্রমণটা এত দ্রুত ছড়াচ্ছে যে আমাদেরকে তো আবার একটুখানি রাশ টেনে ধরতে হচ্ছে, এবং আমরা খুব শিগগিরই হয়তো রোববারই আমরা আবার সব বসবো, এবং আমি আবার জাতীয় পরামর্শ কমিটির সঙ্গেও বসবো যে এই মুহূর্তে আমরা কিভাবে সবচেয়ে ভালোভাবে এটাকে আমরা সামাল দিতে পারি। টিকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া সহ রোববার কারিগরি কমিটির সাথে বৈঠকের কথা জানান মন্ত্রী। অন্ততপক্ষে একটি টিকা, একটা ডোজ নিয়ে যেন আমাদের শিক্ষার্থীরা ক্লাসে আসে, সেই একটা ব্যবস্থা করতে হবে। আর তার সঙ্গে বাকি যে বিকল্পগুলো সেগুলো তো চলবেই। তো আমাদের পরিকল্পনাটা আপাতত এটা। তারপরে আমরা দেখছি যে একেবারে
এখনই মনে করছি না যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। এদিকে অনলাইন শিক্ষাকে আরও জোরদার করা সহ করোনা পরিস্থিতি খারাপ হলেও সব প্রতিষ্ঠান একসাথে বন্ধ না করার পরামর্শ শিক্ষাবিদদের। একটা সঠিক প্ল্যান, মনোযোগ দেওয়া, বারবার বলছি ট্রেসিং করার জন্য। ট্রেসিংটা বলতে কি বোঝাচ্ছি আমি এখানে, যে বোঝাচ্ছি যে জায়গায় করোনা নাই সেখানে প্রতিষ্ঠান খোলা রাখুক, আর যেখানে করোনা আছে সেখানে ইন্টারনেটের মাধ্যমে তার যোগাযোগ করুক। গেল বছরের 12 সেপ্টেম্বর প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর খোলে শিক্ষা প্রতিষ্ঠান। শারমিন মীরা, 71, ঢাকা। চাকরিতে 30% কোটা পুনর্বহাল সহ 7 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডোর সদস্যরা। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল এবং সংরক্ষণ, চাকরির সময়সীমা 35 বছর এবং জাতীয় সংসদে 50টি সংরক্ষিত আসন নিশ্চিত সহ 7 দফা দাবি জানান। এসব দাবি না মানলে আগামী 1 মার্চ সারা দেশে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঘেরাও করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। অবস্থান কর্মসূচি পালন শেষে দুপুর 12:30টায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে পদযাত্রা করেন মুক্তিযোদ্ধা কমান্ডোর সদস্যরা। অতি দ্রুত বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বাংলাদেশের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠনের নির্বাচনের দাবি জানিয়েছেন শিক্ষা ক্যাডাররা। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। প্রায় 15,000 সদস্যের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি প্রায় 15,000 সদস্যের কিন্তু 3.5 বছর আগে সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হলেও কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এত দীর্ঘ সময় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া এই ক্যাডারদের জন্য একটি নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করা হয়। যোগানের তুলনায় চাহিদা বেশি থাকায় বেড়েছে মুরগি ও গরুর মাংসের দাম। মুরগির মাংসের দাম বাজারে ভেদে বেড়েছে 10 থেকে 20 টাকা। বিক্রেতারা বলছেন এখন বিভিন্ন জনসমাগম এবং অনুষ্ঠান বেশি হওয়ায় দাম বেড়েছে। এদিকে শীতের সবজির দাম তুলনামূলক কমেছে বলছেন ক্রেতা ও বিক্রেতারা। শিম, বেগুন, বরবটি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। এদিকে মুদি বাজারে আগের বাড়তি দামেই চাল, তেল বিক্রি হচ্ছে। অন্যদিকে মাছের দাম বেড়েছে বলে জানান ক্রেতারা, যদিও যথেষ্ট যোগান রয়েছে বলছেন বিক্রেতারা। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের 3 বছর পূর্তিতে এই ভাষণ দেবেন তিনি। 2018 সালে 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এর আগে 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয় দলটি। এরপর 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের পর আবারও আওয়ামী লীগ সরকার গঠন করে। চলছে সংবাদ সমগ্র, ফিরছে একটা বিরতির পর। 71-এর সাথেই থাকুন। দলমত আর পেশার ঊর্ধ্বে উঠে কুমিল্লার উন্নতিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আজ জাতীয় প্রেসক্লাবে কুমিল্লা সাংবাদিক ফোরামের সম্মেলনে এসব কথা বলেন তিনি। এলাকার কোনো মানুষকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। কুমিল্লা সাংবাদিক ফোরামের জন্য স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এ সময় 71 টেলিভিশন ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে এলাকার অগ্রগতি আরও দ্রুত সম্ভব হবে। We want to stop the migration of educated people from rural to urban. এখন আমরা গ্রাম থেকে শিক্ষিত লোকরা, তা শিক্ষিত লোকদের জন্য তাইলে সেখানে ব্যবস্থা করতে হবে। ওয়ান্স দ্যাট দেয়ার ইজ এ ব্যাংক অ্যান্ড ব্যাংক হ্যাভ এ রিকোয়ার দ্য এমপ্লয়ি অফ এডুকেটেড পিপল, সো সেখানে মধ্যে এডুকেটেড লোকেরা সেখানের মধ্যে চাকরি পাবে। কুমিল্লা শহর ছোটকালে শুনেছি সিটি অফ ব্যাংক অ্যান্ড ট্যাঙ্ক, তার মানে অর্থনৈতিক কর্মকাণ্ডে তো কুমিল্লা সবার চেয়ে অগ্রসর ছিল। আপনি নিশ্চয়ই মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমাদের হয়ে কথা বলবেন। কুমিল্লার এই ব্যাংক অ্যান্ড ট্যাঙ্কের শহরটায় ব্যাংকিং অর্থনৈতিক কর্মকাণ্ডকে যাতে পরের লেভেলে নিয়ে যেতে পারি, সেখানে নিশ্চয়ই আমরা আপনার এবং অর্থমন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমরা নতুন ইনোভেশন কিছু আশা করব। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বিএসএফের হাতে নাগেশ্বরীর কিশোরী ফেলানী হত্যার 11 বছর পূর্ণ হচ্ছে আজ। 2011 সালের 7 জানুয়ারি ফুলবাড়ি উপজেলার উত্তর অনন্তপুর সীমান্ত দিয়ে মই বেয়ে কান্হাতার ডিঙিয়ে বাবার সাথে দেশে ফিরছিলেন ফেলানী। এ সময় টহলরত চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্য অমিয় ঘোষ তাকে গুলি চালিয়ে হত্যা করে। এরপর 2013 সালে মামলা হলেও এখনও নানা জটিলতায় আটকে আছে বিচার কাজ। মেয়ে হত্যার বিচার না পেয়ে হতাশা প্রকাশ করেছেন ফেলানীর বাবা ও মা। যখন এই কাশিটা বাড়ে তখন গ্যাস না দিলে কমে না, আর এই
এই সমস্যাগুলো আজকে 4 দিন থেকে আর কি আমি এই জায়গায় ভর্তিকরণের পরে এরা দিছে প্রেসক্রিপশন দিচ্ছে এই অনুযায়ী ওষুধ আনছে বাইরে থেকে এখন স্যালাইন চলতেছে নার্সেরা এসে স্যালাইন ট্যালাইন দিতেছে অনেক অসুস্থ বাচ্চা তারপরে আমরা আসার পরে এখান থেকে 2টা স্যালাইন পাইছি আর বাইরে থেকে 500 টাকার ওষুধ কিনছি ডক্টরদের পরামর্শ অনুযায়ী তারপরে কিছু মেডিসিন যদি আরো সাপ্লাই ভালো হয় তাহলে আমরা আরো প্রপার ট্রিটমেন্ট দিতে পারি পেশেন্টদের। এই শীতে পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। কলাপাড়া 50 শয্যা হাসপাতালে গেল মাসে 177 জন ডায়রিয়া ও 13 জন নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ভর্তি হয়েছে। এছাড়া বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন কয়েক হাজার শিশু ও বৃদ্ধ রোগী। একসাথে এত রোগী সামলাতে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা। তৈরি হয়েছে রোগীদের ওষুধ সংকট। চিকিৎসকরা বলছেন দূষিত পানির ব্যবহার এবং শীতজনিত কারণে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে এতে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন তারা। উত্তরের জেলাগুলোতে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। দুপুরের আগে সূর্যের দেখা মিলছে না, ফলে ঘন কুয়াশায় বোরো বীজতলা, আলুক্ষেত সহ বিভিন্ন সবজি ছত্রাক আক্রান্ত হচ্ছে। শীতের কারণে ক্ষেতের পরিচর্যা করতে গিয়ে কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কুয়াশায় ঢাকা উত্তরের জেলা নাটোর। দুপুরের আগে দেখা মিলছে না সূর্যের। জেলার উপর দিয়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। কনকনে এই শীতে রবি মৌসুমে কৃষিকাজে যোগ দিতে পারছে না খেটে খাওয়া মানুষ। রয়েছে ফসলের ক্ষতির আশঙ্কা। ঠান্ডার জন্য আমরা কাজ কাম করতে পারছি না, বাতাসে ঠান্ডা তো খুবই লাগছে। ঠান্ডার অবস্থা তো খারাপ হয়ে কয়েকটা দিন থেকে ঠান্ডা গোলা টলতে ডাবে গেছে। শীত খুব বেশি বুঝলে, কাম করতে পারছি না। একই অবস্থা কুড়িগ্রামেও। ঘন কুয়াশার কারণে বোরো বীজতলা, আলুক্ষেত সহ বিভিন্ন সবজি ছত্রাক আক্রান্ত হচ্ছে। কীটনাশক ও ছাই ছিটিয়ে ফসল রক্ষার চেষ্টা করছে কৃষক। চলমান শৈত্যপ্রবাহ ও কনকনে শীতে থমকে গেছে চাঁপাইনবাবগঞ্জের জনজীবনও। শীতের কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। ক্ষেতে পরিচর্যা করতে গিয়ে কৃষকদের হিমশিম খেতে হচ্ছে। কুয়াশা পড়ছে প্রচুর, মাঠে কাজ করাও কষ্টকর, লেবারও পাওয়া যাচ্ছে না, লেবার খরচও প্রচুর। হিমের হাওয়া বইছে, জীবিকার তাগিদে অফিস আদালত না গেলে হয় না, তারপরেও যেতে হচ্ছে। এদিকে শীতে জড়সড় হয়ে আছে পঞ্চগড়ের মানুষ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে আছে গোটা জেলা। শারমিন স্বপ্না, ৭১। পটুয়াখালীর কলাপাড়ায় ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির শকুনটিকে সুস্থ করে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে। কলাপাড়ার বন বিভাগ জানায় শকুনটি কিছুটা সুস্থ হওয়ায় বৃহস্পতিবার বিকেলে কলাপাড়ার আশাখালী সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়। প্রায় 5 ফুট লম্বা এবং 3 ফুট উচ্চতার 17 কেজি ওজনের বিরল প্রজাতির শকুনটিকে একদল শিক্ষার্থী ধানক্ষেত থেকে আহত অবস্থায় বুধবার উদ্ধার করে। পরে শকুন
নিচ্ছেন শুদ্ধ সঙ্গীতের শিল্পী ও ওস্তাদরা। ছায়ানটের শিক্ষার্থীদের খেয়াল পরিবেশনার পর শ্রীরাগে ধ্রুপদ পরিবেশন করেন প্রতিভাবান তরুণ শিল্পী অভিজিৎ কুণ্ডু। এবারের উৎসব শিক্ষাগুরু মদন গোপাল দাস এবং সতীন্দ্রনাথ হালদারকে উৎসর্গ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছায়ানটের প্রধান মিলনায়তনে এই আসরের উদ্বোধন পর্বে ভিডিও বার্তায় বক্তব্য দেন ছায়ানট সভাপতি সানজিদা খাতুন। ছায়ানট সভাপতি ছায়ানটের দুই শিক্ষাগুরু গোপাল দাস এবং সতীন্দ্রনাথ হালদারকে স্মরণ করে বলেন, তারা দীর্ঘ সময় ছায়ানটের সঙ্গে ছিলেন। তারা শিক্ষক হিসেবে যেমন নিবেদিত প্রাণ ছিলেন, তেমনি তাদের ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং রুচিশীল। উৎসবের প্রথম দিনের অধিবেশন বিকেল 4:30টায় শুরু হয়ে রাত 10:30 পর্যন্ত চলে। করোনাকালে প্রয়াত বাবা সঙ্গীতজ্ঞ আজাদ রহমানকে উৎসর্গ করে গান বাঁধলেন 3 মেয়ে। আজাদ সিস্টার্সের ব্যানারে লাগে না মন শিরোনামে গানটির কথাও সুর করেছেন রুমানা আজাদ, গেয়েছেন নাফিসা আজাদ। গানটির সঙ্গীত আয়োজন করেছেন সৌরভ বাবাই চক্রবর্তী। জানাচ্ছেন পার্থ সঞ্জয়। জন্ম আমার ধন্য হলো গানের সুরকার আজাদ রহমান শিল্পী হিসেবে একবার, সঙ্গীত পরিচালক হিসেবে 2 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2020 সালের মে মাসে অনন্ত লোকে পাড়ি জমানো আজাদ রহমান বাংলাদেশে খেয়াল জনপ্রিয় করার অন্যতম পুরোধা ছিলেন। সেই সঙ্গীতজ্ঞের জন্মদিন উপলক্ষে 3 মেয়ের নিবেদন গান লাগে না মন। এই ট্রিবিউটটা মাথায় তখনই আসে যখন আপনার মনে হয় যে আপনার শেকড়টা কোথায়। প্যান্ডেমিকের জন্য লকডাউন ছিল, সেজন্য আমরা তার শেষ যাত্রায় তার পাশে ছিলাম না। আমার কাছে ইট হ্যাজ বিন লাইক অ্যান আনফিনিশড বিজনেস। একদিন বাবার চলে যাওয়ার পর আমি বসে আছি, খুব বৃষ্টি পড়ছিল, সেটিও অস্ট্রেলিয়ায় সিডনিতে। প্রথম যে লাইনটি আমার মনে আসে, প্রিয় বরষা লাগে না আপন। মেজো মেয়ে রোজানা আজাদ তৈরি করেছেন গানটির মিউজিক ভিডিও। মূলত বাবার ৭৮তম জন্মদিন উপলক্ষে গানটি 3 মেয়ের ট্রিবিউট। তারপর আমি ছোট বোনকে বললাম, ওর পছন্দ হলো গানটি এবং আমি তুলে দিলাম। তারপর মনে হলো যে না, গানটির একটি রূপ দেওয়ার দরকার। 1 জানুয়ারি ছিল এই সঙ্গীত গুরুর জন্মদিন। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। চলছে সংবাদ সমগ্র। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সর্বশেষ। এ সময় করোনা থেকে বাঁচতে মাস্ক পরুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। ভয় নয়, সচেতনতাই জয়। ৭১-এর সাথেই থাকুন।